নমস্কার, আয়ুষ্মানস কাতার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আজকে শুক্রবার, ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে দেখলাম যে বসে বসে মোবাইলে গেমস খেলতেছে। আর এই দেখেন ওদের অবস্থা, মিষ্টির অবস্থা দেখেন। ওকে তো বলতেছে কি খাবে, কোনো কথাই বলতেছে না। মামুনি, তোমার বেবিটার হেয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো, দেখো দেখো। এ ঠাকুর, হেয়ারের ব্যান্ড কোথায়? হেয়ারের এই পাশে একটা ব্যান্ড, ওর পাশে ছিঁড়ে ফেলছো কেন? ওটা নাইস তোমার বেবিটা। কি নাম রেখেছো বেবিটার? নাম কি? হ্যাঁ আয়ুষ, গুড মর্নিং। কি খাবে আজকে নাস্তা? চিকেন নুডলস। চিকেন নুডলস, চাউমিন খাবে? ইয়েস। ওকে, তাহলে আজকে নাস্তাটা কি হচ্ছে মা? তো সকাল সকাল ছেলে মেয়ে বলতেছে নুডলস খাবে, মানে চিকেন চাউমিন। আজকে আমি দেখলাম যে এই নুডলসটা কি চাউমিনের মতো বানিয়ে দিই, ওরা এটাতে আজকে সকালে নাস্তা হবে। শুক্রবারে তো এক এক দিন এক একটা বাহানা থাকে, আর এখন সামার ভ্যাকেশন, স্কুলও বন্ধ। তো ভাবলাম যে অনেক দিন নুডলস বানানো হচ্ছে না, তো আজকে এটাকে চিকেন দিয়ে বানাবো আর কি, চাউমিন স্টাইলে। আর যে কথাটা বললেই নয়, এখন কিন্তু কাতারে মানে গরম প্রচুর প্রচুর। এখন সামার ভ্যাকেশনের কারণে ম্যাক্সিমাম মানুষই দেশে চলে যাচ্ছে, অনেকে ইউরোপে যাচ্ছে, অনেকে আবার নিজেদের দেশে ঘুরতে যাচ্ছে আর কি। তো আমি আর এই বছর কোথাও গেলাম না, ছেলে মেয়েদেরকে নিয়ে বাসায় আছি। তো এখানে বাটারটা একটু গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো ফ্রাই করে নিচ্ছি। আর দেখতেই পেয়েছেন আমি আজকে চিকেন চাউমিনটা বানাবো হচ্ছে চিকেন দিয়ে, দেন হচ্ছে আর বাঁধাকপি, ক্যাপসিকাম এই টাইপের সবজিগুলো কেটে রেখে দিয়েছি। তো এখানে চিকেনের মধ্যে একটু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন দেশের অবস্থা খুবই ভয়াবহ, কারণ নেটওয়ার্ক একেবারেই বিচ্ছিন্ন। প্রায় 8 থেকে 9টা বছর যাবৎ কাতারে রয়েছি, এত মানে অসহায় কখনো লাগে নাই। প্রতিটা বছরই মানে বাংলাদেশে যেতে পারতাম, প্লাস হচ্ছে যে মার সাথে তো কন্টিনিউয়াস কথা বলতাম, বোনদের সাথে কথা বলতাম। আমার একেবারের জন্য ফিল হয় নাই যে আমি বিদেশে আছি। আর এই বাংলাদেশে এখন কি কোটা নিয়ে যুদ্ধ হচ্ছে না, কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, যার কারণে ছাত্র আন্দোলনের কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন বাংলাদেশ। আজকে প্রায় 6টা দিন হয়ে গেছে আমি কারোর সাথে কথাই বলতে পারতেছি না। তো বড় ভাইয়ের মোবাইলে ডিরেক্ট ফোন দিয়ে একটু কথা বলা যায়, বাট নেটওয়ার্ক এতটা ডিসকানেক্টেড যে কথা ক্লিয়ার আসে না। আর দেশের কোনো নিউজ ফিডও পাচ্ছি না, খুবই টেনশান হচ্ছে। সে কারণে আমার এত অসহায় লাগতেছিল যে কোথাও যে আজকে ফ্রাইডে বাচ্চাদের নিয়ে বের হব সেরকমও ফিল হচ্ছে না। তবে ইচ্ছা আছে আজকে একটু নার্সারি প্ল্যান্টসে যাবো বাচ্চাদেরকে নিয়ে, ওখানে কিছু চারা গাছ নিয়ে আসার ইচ্ছা। আর এখানে কিন্তু আমি ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো এগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু মানে সয়া সস, তারপর হচ্ছে ওয়েস্টার সস, আর হচ্ছে একটু বারবিকিউ সসটা দিয়েছি একেবারে রেস্টুরেন্ট ফ্লেভার আনার জন্য। আর চিকেন মানে নুডলসগুলো তো ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে হয়তো হালকা একটু টমেটো সস দিয়ে দিব আর কি, ক্যাচাপটা। ক্যাচাপটা দিলে না আর এক্সট্রা ক্যাচাপ মিশিয়ে খেতে হয় না, এতেই ভালো লাগে। আর অল্প একটু করে ওয়েস্টার সস মিক্সড করে দিয়েছি একেবারে রেস্টুরেন্ট ফ্লেভারে আনার জন্য। আর আমার এই চাউমিনটা একটু জুসি আকার খেলতে ভালো লাগে, তো আমার বাচ্চারাও পছন্দ করে, যার কারণে জুসি করলাম আর কি। আর এই তো হয়ে গিয়েছে চিকেন চাউমিন বা নুডলস যেটাই বলেন। চাউমিনটা একটু বড় বড় মোটা হয়, তো আমি নুডলস দিয়ে বানিয়েছি। আর এটা হচ্ছে আম, বাংলাদেশের থেকে আনা। আমার হাজব্যান্ড যেহেতু কালকে রাত্রে বাংলাদেশ থেকে আসছে, যে দেশের এই পরিস্থিতির কারণে তাকে আর বেশি দিন থাকতে হয়নি, চলে আসছে। আমার কাঁঠাল নিয়ে আসছিল, যেগুলো খাওয়ার পর অল্প একটু রয়েছে। আমি আর তেমন ব্লগ করিনি, ভিডিও করিনি, মনটা এত স্যাড হয়ে আছে দেশের জন্য। মার সাথে কথা হচ্ছে না, বোনদের সাথে না, শাশুড়ি মার সাথে না। যেহেতু আমার শাশুড়ি মা বাসায় থাকে, তো আমরা সকাল বিকাল সারাক্ষণই মার সাথে কথা বলি। এখন ননদ আছে বাসায়, যার কারণে একটু টেনশন কম হচ্ছে যে না পুতুল তো আসতে, মাকে দেখে রাখবে, বাট তারপরও কথা হচ্ছে না, একটু তো ভয় লাগছে দেশের কি অবস্থা, সেই কারণে। তো খাওয়া দাওয়া শেষ, চলে আসছি কিচেনে। নুডলস, চাউমিন আর অল্প একটু আছে, তো এটা রেখে দিব এখন। আর দুপুরে রান্না তো জোগাড় করতে হয়, দুপুরে বাচ্চারা কি খাবে। ওকে ওকে দিচ্ছি। তো এখানে একটু চিকেন বানিয়ে নেব। আর এই যে আমার মিষ্টি মামুনি 24 আওয়ার্স মামুনিকে জ্বালা জ্বালা করে, তাই না?
আবার বলো। আজকে আর তেমন কিছু রান্না করবো না, ভাবতেছি চিকেনটা হাতে মেখে একেবারে প্রেসার কুকারে বসিয়ে দিব। অন্য সময় তো আগে মশলাগুলো কষায় তারপর রান্না করি একদম দেশের মতো করে। আজকে ভাবতেছি যে কেন জানি না আমার এনার্জি হচ্ছে না, তো একবারে সব মশলা দিয়ে আদা রসুন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ইয়োগার্ট, আজকে একেবারে জল ইউজ করব না, মানে দই চিকেন বানাবো। তো একবারে মেখে প্রেসার কুকারে দিয়ে দিব। এই তো এখানে লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে দই ধনিয়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণটা দিয়ে দিব। আর 250 গ্রাম দই দিয়েছি, এখানে প্রায় 1.5 কেজির মতো চিকেন, যার কারণে 250 গ্রাম দেওয়ার পর আর 3-4 চামচ এক্সট্রা ইউজ করেছি আর কি। তো এগুলো ভালো করে মেখে নিব। আর এই দই চিকেনের সব থেকে টেস্ট হওয়ার মেন টিপসটা হচ্ছে মাখানোটা। আপনি যতটা সময় নিয়ে এই চিকেনটা মাখাবেন ততই চিকেনটা টেস্টি হয় খেতে। আর অন্য সময় তো আলুগুলো ফ্রাই করে আমি চিকেনে মিক্সড করি, আজকে আমি আলুটাও একেবারে মেখে ফেলছি, কারণ এখানে আমি এক্সট্রা জল ইউজ করব না আর কিছু না। তো এখন প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, যার কারণে অল্প একটু তেল দিয়েছি, কারণ চিকেনটা তো তেলের মধ্যে মাখা। তো ওই তেলের মধ্যে দারচিনি এলাচি আর একটু সাদা জিরা দিয়ে দিলাম, কারণ হচ্ছে জিরার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আর চিকেনের মধ্যে যদি একটু জিরার ফ্লেভার আসে তাহলে তো খেতে দুর্দান্ত হয়। তো এই তো সব কিছু মেখে প্রেসার কুকারে এখন বসিয়ে দিলাম। যেহেতু আমি বলেছি জল ইউজ করব না, ইয়োগার্টটা থেকে মাংসটা কষাইতে কষাইতে যে জলটা আসবে সেটা থেকে এই চিকেনটা টেস্টি হবে। দেখেন অলমোস্ট জল উঠে গিয়েছে, এটা কিন্তু চিকেনের গায়ে থেকে যে জল ছিল প্লাস ইয়োগার্ট সেগুলোর। তো বসিয়ে দিলাম, 2টা সিটি আসলেই নামিয়ে ফেলবো। এখানে 2টা সিটি আসলেই চিকেনটা একদম হয়ে যায়। একটু সিটি আসছে, তার মধ্যে এখন একটু টমেটো আর কাঁচামরিচ ফালি ইউজ করলাম, আর নামানোর আগে একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। তো অলমোস্ট চিকেনটা হয়ে গিয়েছে। আর এই তো আজকে আর বেশি কিছু করলাম না, ডাল আর চিকেনই। এখন অশ্নি মামুনিকে খেতে বসে গেলাম। আর বাহিরের অবস্থা কি বলবো, প্রচুর রৌদ্র। দাঁড়ান, অশ্নিকে খাওয়ার শেষে একটু বাহিরে নিয়ে যাব আপনাদেরকে। মেয়েটাকে খাওয়াইতে যা কষ্ট হয়, ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা আমার ওয়েস্ট হয় এই অশ্নিকে খাওয়াইতেই, চরম কষ্ট হয় খাওয়াইতে, কি বলবো। আর এখন বাজে ঘড়িতে প্রায় বিকেল 3:35 মতো, খাওয়া দাওয়া শেষ। ভাবতেছি একটু বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব না কোথায় যাব, কিন্তু এত রোদ, পার্কে গিয়ে খেলার মতো পরিস্থিতি নাই। তারপরে একটু চলেন বাহিরটা গিয়ে দেখি কি অবস্থা। তো এই দেখেন একেবারে রোড, মানে রাস্তাঘাট একেবারে খালি, চারোপাশে কোনো মানুষই নেই বলা চলে। আমি ভাবতেছি পার্কে না গিয়ে ওদেরকে নিয়ে একটু নার্সারি প্ল্যান্টসে যাই। ওইখানে অবশ্যই গ্রিন হাউস প্রক্রিয়া অধীন অনেক গাছ প্ল্যান্টসগুলো হচ্ছে আর কি, ইভেন অনেক গাছ সেলও হচ্ছে। আমি ভাবতেছি এই রৌদ্রের মধ্যে গাছগুলো কিভাবে বেঁচে আছে। আর এই দেখুন গাড়িতে ধরাই যায় না, প্রচুর তাপ। তো চলুন বাসায় যাই, কারণ হচ্ছে বাইরে এত তাপ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপর এখন বিকেল 5টা বাজে, বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি, যেহেতু কোনো পার্কেই যেতে পারবো না তো কি করার, একটু প্ল্যান্টসে যাবো আর কি, নার্সারি প্ল্যান্টসে। আর এখন ওয়েদারটা দেখেন কি ভালো লাগছে, এবার তাপ প্রচুর। আর এই তো চলে আসছে নার্সারি প্ল্যান্টসে, চলুন এখন ভিতরে যাই। এই গাছগাছালি দেখলে যে আমার মনটা কি করে। আর কাতারে কিন্তু প্রায় প্রত্যেকটা এলাকায় নার্সারি প্ল্যান্টস রয়েছে। আজকে আমি চলে আসছি হচ্ছে আবহাওয়ার নার্সারি প্ল্যান্টসে। আর ঢুকি কেন মনটা শান্তিতে ভরে গেল। এত সুন্দর পাখির কিচিমিচি আর গাছগুলো দেখে মনে হচ্ছে সত্যি কোনো ফরেস্টে চলে আসছে। আর এত সুন্দরভাবে গাছগুলো ওরা রেখেছে বিক্রি করার জন্য, আপনার বিন্দু পরিমাণ মনে হবে না যে এখন সামার চলতেছে। আর এই সামারের মধ্যে গাছগুলো যারা কিভাবে বাঁচিয়ে রেখেছে সেটা ভাবতেই কেন অবাক লাগে। আমার বাড়িতে আগে যে আমার ছোট্ট একটা গার্ডেন ছিল, কুমড়া গাছ, দেন হচ্ছে টমেটো গাছ, ধনে পাতা গাছগুলো হচ্ছিল, তুলসী পাতা গাছ, বিশ্বাস করেন আমি একটাকেও আর বাঁচাতে পারি নাই। আজকে দেখি এখান থেকে কি প্ল্যান্স আমার ভালো লাগে, বাঁচাতে পারবো কিনা, ওদের সাথে কথা বলে নিব। কারণ হচ্ছে ওরা না অনেক সুন্দর আর্টিফিশিয়ালভাবে অনেক সিস্টেম ইউজ করে, যার কারণে না সামারে কোনো প্রবলেম হয় না।
এবং গাছগুলো অনেক সুন্দর বেঁচে যাচ্ছে। আর উপর দিয়ে ওরা এত সুন্দর করে জালি নেট দিয়েছে, তার উপর আবার ওরা গ্লাস সিস্টেম করে রেখেছে, যার কারণে সামারের কোনো প্রভাবই পড়ে না এই গাছগুলোর উপর। অসম্ভব সুন্দরভাবে প্রাকৃতিক ওয়েতে গাছগুলো বেড়ে উঠতেছে। আর সব থেকে বড় কথা কি জানেন, নার্সারি প্ল্যান্টসের মধ্যেও না দেখলাম যে এসি ফিটিং করা, ভাবতে অবাক লাগে না? আর এই দেখো নীলকণ্ঠ ফুল, এটা দেখে এত ভালো লাগছিল। শিব ঠাকুরের পুজোতে নীলকণ্ঠ ফুল খুব 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 দিতে ইচ্ছে করে, বাট বিশ্বাস করেন বাঁচাইতে পারি না। তো দেখে আজকে গাছটার প্রাইস কেমন, প্লাস এটার যে পরিচর্যা করার যে নিয়মগুলো আছে সব কিছু জেনে নিব। তবে এই নার্সারি প্ল্যান্টসে এসে একটা বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। উনি বলল যে আপু, আপনি যদি নেন তো সামার না নিয়ে উইন্টারের দিকে নেন, তাহলে প্রত্যেকটা গাছ বাঁচবে। আমরা তো এখানে উপরে জালি দেওয়া, থাই গ্লাস দেওয়া, যার কারণে আবার এখানে আর্টিফিশিয়ালভাবে ওরা ঘ্যাস দেয় গাছগুলোর মধ্যে, যার কারণে এত সুন্দরভাবে গাছগুলো বেঁচে আছে। ওইভাবে পরিচর্যা না করলে কিন্তু সামারের মধ্যে গাছগুলো আমি ঘরে নিয়ে গেলে লং টাইম টিকাইতে পারবো না। তো দেখি একটা মানি প্ল্যান্টস নেওয়ার ইচ্ছা। আর যে কত টাইপের গাছ রয়েছে, করলা গাছ দেখলাম, ক্যাকটাস গাছ, এটা হচ্ছে বেলি ফুলের গাছ, আর উপর দিয়ে ওরা এত সুন্দর করে করে রেখেছে। বেসিক্যালি এগুলো কাতারিরা বেশিরভাগ কিনে নিয়ে যায়, কারণ ওদের তো বাড়িতে প্রায় 15-16 জন করে কাজের লোক থাকে। কেউ হাউস ক্লিন করতেছে, রান্নার কাজে কেউ 3-4 জন, আবার এই গাছগাছালি পরিচর্যা করার জন্য দেখা গেছে 2 জন রেখে দিচ্ছে। তো এই সামার কান্ট্রিতে, এই মরুভূমির দেশে আর্টিফিশিয়ালভাবে গাছের পিছনে যে এক একটা মানুষ কত পরিশ্রম করে, বেসিক্যালি আমার কোনো আইডিয়াই ছিল না। এখানের মানে এই বাঙালি ভাইয়ের থেকে নলেজগুলো না পেলে আমি হয়তো আপনাদেরকেও বুঝতে পারতাম না। তো দেখি, আমি হয়তো একটা গাছ নিয়ে যাব। আমার হাজব্যান্ড বলতেছে দেখে গেছো, নলেজ হয়েছে, উইন্টার এসে নিয়ে যেও, আজকে নিলে তুমি গাছগুলো বাঁচাতে পারবে না। আর এই বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন লেবু গাছ, আর ওখানে কিছু কলা গাছও ছিল আর কি। আর এপাশে রয়েছে বিভিন্ন গাছ, আমি অনেক ফুল গাছের নাম জানি না, তবে বেশি ভালো লেগেছে কি এই গাঁদা ফুলের গাছগুলো দেখে। এগুলো বেসিক্যালি উইন্টার ছাড়া কিন্তু পাওয়া যায় না। তো এখানে দেখলাম যে বাবা, ওরা উইন্টারকেও হার মানাবে। আর এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি আকারের ফুলের টব। আপনি যে গাছগুলো নেবেন কোন টবের মধ্যে রাখবেন, ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে আপনাকে একটা আইডিয়া দিবে যে আপনার মনে হবে যে এদের থেকে একজন বাসায় নিয়ে পার্মানেন্ট রেখে দেয়, অ্যাটলিস্ট গাছগুলো ওরা সুন্দর করে যত্ন নেবে। তো কি করার, আমরা তো ভাই মধ্যবিত্ত মানুষ, যেটাই ভালো লাগে নিব। আর এখন চলে আসছে একদম গ্রিন হাউসভাবে, যে গাছগুলো আর্টিফিশিয়ালভাবে ওরা বাড়িয়ে তুলছে। আর এই কাচের ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলোর কিন্তু আকাশচুম্বী প্রাইস, আকাশচুম্বী। আমি ভাবতেও পারি নাই এক একটা প্লান্টসের প্রাইস এত হবে। একটা নর্মাল আমি লেমন ট্রি দেখলাম এখানে 2800 কিউআর, সুইট অরেঞ্জ আর কি, এটা সুইট অরেঞ্জ হচ্ছে কমলা বা অথবা মালটা গাছ, 2800 কিউআর। দাম দেখে পুরো মাথায় হাত। তো যাই হোক, একটা নীলকণ্ঠ ফুল আর হচ্ছে যে মানে তুলসী গাছের জন্য গিয়েছিলাম, এগুলো পাইনি, তুলসী গাছ পাইনি, নীলকণ্ঠ ফুলটা নিয়েছি। আর একটা গাঁদা ফুলের চারা নিয়ে আসছি, সেটা অন্য একটা ব্লগে দেখাবো। আর দেশের ইন্টারনেট যে কবে চালু হবে ঠাকুর জানে। যদি আমাদের দেশে ইন্টারনেট এর মধ্যে চালু হয়ে যায়, আশা করি আমার দেশে থেকে যারা দেখছেন তারা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়।